বৈঠকে তীব্র আলোচনা হচ্ছে। কি এতদিন শুনে এসেছি বেঙ্গল লবি, কেরল লবি, আর সেখানে হচ্ছে যে জ্যোতি বসু প্রধানমন্ত্রিত্ব হলে তাহলে সর্বহারার যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দূরে সরে যাবে। একেবারে তীব্র বিতর্ক যাকে বলে, কেননা কেন্দ্রীয় কমিটি বলে কথা। এবং সেখানে বেরিয়ে আসার পর সংবাদ মাধ্যমের সামনে জ্যোতিবাবুর মুখ একটু বিষণ্ণ, স্বাভাবিক, সেই সময়কার ছবিগুলো দেখলেই বোঝা যায়। এবং তিনি তখন একটা কমেন্ট করলেন, ইট ইজ এ হিস্টোরিক্যাল ব্লান্ডার। ভদ্রলোক বনাম ছোট লোক, 2011 সালে একটা বড় ন্যারেটিভ, যে ন্যারেটিভ এখনও চলছে। আমি নিজে ব্যক্তিগতভাবে সুভাষ চক্রবর্তীকে প্রশ্ন করেছিলাম। সুভাষ চক্রবর্তীর অবশ্য উত্তর ছিল এটাই, যিনি জ্যোতি বসুর খুবই ঘনিষ্ঠ ছিলেন। তার উত্তর ছিল পেনাল্টি বক্সে ঢুকে গিয়ে গোল করার বদলে বলটাকে নিজের গোলের দিকে ফেরত পাঠিয়ে দেওয়া। ভারতবর্ষের বামপন্থার বিকাশের ক্ষেত্রে ভদ্রলোকের পথে বা সংসদীয় রাজনীতির পথ ধরে কীভাবে যেতে হবে, লক্ষ্যে পৌঁছতে হবে, জ্যোতি বসু ছিলেন তার এক পারফেক্ট উদাহরণ। সত্যজিৎ রায়কে মহাভারত করার প্রস্তাব এসেছিল হলিউড থেকে। তার কাছে মোট 2বার প্রস্তাব এসেছিল, কিন্তু হলিউডে সেই মহাভারত করার প্রস্তাবটা তিনি নেননি, গ্রহণ করেননি। কারণ তিনি বলেছিলেন যে চরিত্রগুলোকে কিভাবে ইন্ট্রোডিউস করব সেটা তার পক্ষে ঠিক সেই সময়ে দাঁড়িয়ে বোঝা সম্ভব ছিল না। 90-এর দশক পর্যন্ত ভদ্রলোক এবং কমিউনিস্ট এই শব্দটা নিয়ে প্রায়শই বিতর্ক হতো। ভারত 1983 সালে যখন বিশ্বকাপ জিতেছিল কপিল দেবের নেতৃত্বে, এবং সেই সময় প্রচুর উল্লাস হয়েছিল গোটা কলকাতা, গোটা দেশ জুড়ে। কলকাতার উল্লাস বা উচ্ছ্বাসটা অনেকটা বেশিই ছিল। তা দেখে বামফ্রন্ট সরকারের প্রথম যে দফায় 77 থেকে 82, 82 থেকে 87, যিনি অর্থমন্ত্রী ছিলেন ডক্টর অশোক মিত্র, তিনি কিছু মন্তব্য করেছিলেন যা অনেকের কাছে বেকাফা লেগেছিল। তার কারণ পপুলিজমের দিকে অনেকেরই তখন ঝোঁক থাকতো না। একটা ন্যায্য কথা বলতে হবে, যে ন্যায্য কথার মধ্যে থাকবে হচ্ছে একটা বাংলার আবহমান ব্রাহ্ম সংস্কৃতি। ব্রাহ্ম সংস্কৃতি কি সেটা বিস্তৃতভাবে আপনারা সার্চ করবেন, পেয়ে যাবেন। কারণ প্রত্যেকে এই যে মাটি, রূপ, রস, গন্ধ থেকে আমরা আরোহণ করি, সেখানে ব্রাহ্ম সংস্কৃতি কি বা ভদ্রলোক কাহাকে বলে, এই ভদ্রলোকী কালচার নিয়ে অনেক কিছু রয়েছে। অনেকে আবার গুলিয়ে ফেলেন বাবু কালচারের সাথে ভদ্রলোকের কালচার। ভদ্রলোক বনাম ছোট লোক, 2011 সালে একটা বড় ন্যারেটিভ, যে ন্যারেটিভ এখনও চলছে, যে ভদ্রলোকেরা একরকম, ভদ্রলোকেরা ঠিক কীরকম, নানাজন নানাভাবে সেটাকে উপস্থাপিত করেন। আর ছোট লোক বলতে কাদের বোঝায়? ইদানিংকালে ছোট লোক বলতে অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসকে অনেকেই মিন করতে চান। সোজা কথা সোজাভাবেই বলা ভালো। তার কারণ হচ্ছে তাতে প্রকৃত ঘটনা বুঝতে গিয়ে অত ওই গলি দিয়ে যেতে হয় না, একদম স্ট্রেট একটা গল্প বা ন্যারেটিভে আপনি পৌঁছে যেতে পারেন। কেন এই কথা বলছি? জ্যোতি বসু, আচ্ছা জ্যোতি বসুকে কেউ কেউ মনে করেন কমিউনিস্ট, কেউ কেউ বলেন না, উনি হচ্ছেন একজন পারফেক্ট সোশ্যাল ডেমোক্র্যাট, যিনি ধর্মেও আছেন, জিরাফেও আছেন। অর্থাৎ সংসদীয় রাজনীতির একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, আবার তার সাথে গণ আন্দোলন কীভাবে তৈরি করতে হয় বা অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হয়, কেউ কেউ তাকে চিরকাল উদাহরণ হিসাবে দেখে থাকেন। আজও এই প্রবাহমানতা রয়েছে। অনেক বয়স্ক ব্যক্তি বা আমাদের মতো যারা অনেক দিন ধরে এই সাংবাদিকতা বলুন বা রাজনীতিকে অধ্যয়ন করে চলেছি, তাদের কাছে জ্যোতি বসু সবসময় প্রাসঙ্গিক থাকবেন, নানাভাবেই প্রাসঙ্গিক থাকবেন। কেউ কেউ অত্যন্ত তাকে নিয়ে বলতে গিয়ে অনেকে আবেগদীপ্ত হয়ে পড়েন, কেউ কেউ মনে করেন যে অকারণ হচ্ছে তাকে সমালোচনা করতে গিয়ে খেই হারিয়ে ফেলেন। এমনই এক চরিত্র, এমনই তার ওজন, এমনই তার ব্যক্তিত্ব। তাকে নিয়ে এবার পূর্ণ দৈর্ঘ্যের একটি সিনেমা তৈরি হবে। খুব ভালো খবর, অনেকের কাছেই ভালো লাগবে। তার কারণ এই ধরনের একজন ব্যক্তিত্ব বিরাট লম্বা চওড়া নন, মুজিবুর রহমানের মতো বা জওয়াহরলাল নেহরুর মতো। ছোট্টখাটো কিন্তু খুব দৃঢ়তার সাথে হাঁটতেন। 65 বছর নাগাদ তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তার আগে তার একটা দীর্ঘ বিরোধী রাজনৈতিক জীবন ছিল।
65 বছর মানে বাবু বাঙালি হোক, ভদ্রলোক বাঙালি হোক, বা হচ্ছে ছোটো লোক বাঙালিই হোক, মোটামুটি সেই সময় রিটায়ার্ড লাইফের কথা ভাবেন। কেউ কেউ হচ্ছে সেই সময় তাদের সঙ্গী হয়ে ওঠে চবনপ্রাশ, কেউ কেউ হচ্ছে কোনো দিন হচ্ছে মেয়ের বাড়িতে যাবেন বা হচ্ছে আত্মীয়র বাড়িতে দেখা করবেন, দিন দশেক আগে থেকে প্ল্যান শুরু করেন। কিন্তু ওই বয়সে জ্যোতিবাবু বাংলার মুখ্যমন্ত্রী হলেন। কোন বাংলা সেই সময় ছিল? তখন 72 থেকে 77 কংগ্রেসি জামানা এবং নকশাল আন্দোলনের জেরে পিষ্ট বাংলা। মুখ্যমন্ত্রী ছিলেন তারই বন্ধু সিদ্ধার্থ শঙ্কর রায়, যার সাথে এক ধরনের অ্যারিস্টোক্রেসিতে মেলে, বিলেতে পড়াশোনার সুবাদে পূর্ব পরিচিত। এই সমস্ত নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী যখন হয়েছিলেন, তাকে প্রথম দিন থেকেই সমালোচনা হয়েছে, যেমন অনেকে তার ভক্ত হয়ে উঠেছেন। তারপর তার প্রশাসন নিয়ে অনেক সময় অনেক কথা হয়েছে। তীব্র একজন রাজনৈতিক বোধ সম্পন্ন এবং ভারতবর্ষের বামপন্থার বিকাশের ক্ষেত্রে ভদ্রলোকের পথে বা সংসদীয় রাজনীতির পথ ধরে কীভাবে যেতে হবে, লক্ষ্যে পৌঁছতে হবে, জ্যোতি বসু ছিলেন তার এক পারফেক্ট উদাহরণ। বিভিন্ন রকম পর্যায় রয়েছে, তাকে নিয়ে বলতে গেলে অনেকগুলো পর্ব প্রয়োজন হবে। আমি আজকে ওই বিষয়ে যেতে চাইছি না। আমি একদম আপনাদের কাছে কেন বলছি যে জ্যোতি বসুকে কেন্দ্র করেই একমাত্র সিপিআইএমের একটা প্রাসঙ্গিকতা তৈরি হতে পারে, বা সিপিআইএম এবং সিপিআই দুটো রাজনৈতিক দল আলাদা সত্তা নিয়ে রয়েছে কেন, এই প্রশ্নও তো দীর্ঘদিন ধরে রয়েছে। সিপিআই আজকে যে জায়গায় রয়েছে এটা ঠিক কথা। ইন্দিরা গান্ধীর সময় বা জরুরি অবস্থার সময় বা বামফ্রন্ট যখন প্রথম তৈরি হয়েছে 1977-এ নির্বাচন করতে যখন যাচ্ছে, তখন সিপিআই বামফ্রন্টের অন্তর্ভুক্ত ছিল না, কেন জরুরি অবস্থাকে সমর্থন করেছিলেন এবং ইন্দিরা গান্ধীকে সমর্থন দিয়েছিল সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। যে সিপিআইতে তিনি প্রথম যোগদান করেছিলেন ব্রিটেন থেকে, সেখানে মার্ক্সবাদে দীক্ষিত হয়ে তিনি ভারতে এসে রাজনীতি করবেন বলে ঠিক করেছিলেন। এবং রাজনীতি তিনি শুরু করেছিলেন ট্রেড ইউনিয়ন মুভমেন্ট দিয়ে। খুব ইন্টারেস্টিং ব্যাপার, বাংলাতে তখন শিল্পের একটা ভরা বাজার, ব্রিটিশদের ফেলে রাখা ছেড়ে যাওয়া যে শিল্পগুলো রয়েছে তখনও রমরম করে চলছে। সেই সময় ট্রেড ইউনিয়নও খুব প্রবল এবং তিনি রেলওয়ে শ্রমিকদের মধ্যে প্রথম ট্রেড ইউনিয়নের কাজ শুরু করেছিলেন। এগুলো অনেকের কাছেই জানা এবং তাকে নিয়ে সিনেমা হবে, খুব ভালো কথা। তাকে নিয়ে একটি ডকুমেন্টারি করেছিলেন গৌতম ঘোষ এবং সে ডকুমেন্টারিটা খুবই ভালো মাপের একটি ডকুমেন্টারি। তার সাক্ষাৎকার খুব যত্ন সহকারে নেওয়া হয়েছিল এবং যে যে প্রশ্নগুলো তাকে করা হয়েছিল এবং যেভাবে তিনি উত্তর দিয়েছিলেন, তাতে তার রাজনৈতিক বোধ এবং তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা এবং বিরোধী রাজনীতির পরিসর বা আরও কিছু হয়তো হতে পারত যেগুলো অনেক ক্ষেত্রেই আসেনি, যেমন হচ্ছে এই যে ইয়ে আজাদি ঝুটা হ্যায়, এই কথাটি উঠেছিল ঠিক 1947 সালের সময়, যখন পাকিস্তানের দ্বিজাতি তত্ত্ব অর্থাৎ জিন্না, যার ভিত্তিতে পাকিস্তান তৈরি হচ্ছে, এইদিকে পূর্ব পাকিস্তান তৈরি হচ্ছে, তখন কমিউনিস্ট পার্টি ডাক দিয়েছিল ইয়ে আজাদি ঝুটা হয়। সারা জীবন সুযোগ পেলেই দক্ষিণপন্থী রাজনীতিবিদরা এই বিষয়টাকে তুলে তারা বৃত্তে ছাড়েন না। এবং কেউ কেউ বলেন, আমি নিজে ব্যক্তিগতভাবে সুভাষ চক্রবর্তীকে প্রশ্ন করেছিলাম, সুভাষ চক্রবর্তীর অবশ্য উত্তর ছিল এটাই, যিনি জ্যোতি বসুর খুবই ঘনিষ্ঠ ছিলেন, তার উত্তর ছিল পেনাল্টি বক্সে ঢুকে গিয়ে গোল করার বদলে বলটাকে নিজের গোলের দিকে ফেরত পাঠিয়ে দেওয়া। অর্থাৎ তিনি তার বক্তব্যে এটা বলেছিলেন যে কোনোভাবেই এইটা মাধ্যমে ভারতবর্ষের জনজীবন থেকে অনেকটাই কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়। এবং তারপরে যে রাজনীতির ইতিহাস আজকে এসে দাঁড়িয়েছে 2025 সালে, যখন এটা জানতে পারছি যে তার উপর সিনেমা হবে, তখন কার্যত পশ্চিমবঙ্গে শূন্য, ত্রিপুরায় প্রায় শূন্য এবং কেরালাতে একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সিপিআইএম নেতৃত্বাধীন এলডিএফ। বিভিন্ন পর্যায়ে গেছে, সিপিআই থেকে বেরিয়েছে সিপিআইএম, সিপিআইএমের সাথে সিপিআইএমএল অর্থাৎ নকশালবাড়ির তীব্র রাজনৈতিক মতাদর্শ সংগ্রাম এবং যা হাতাহাতি এবং মারামারি রক্তক্ষয়ী জায়গাতেও গেছে বাংলার ইতিহাসে আছে, বিশেষ করে বরানগরের ঘটনা। যে বরানগর ওই অঞ্চল থেকে জ্যোতি বসু দাঁড়িয়েছিলেন 1972 সালে, কিন্তু নির্বাচনে 72 সালে তিনি পরাভূত হন এবং এত রিগিং হয়েছিল তারা মানে এই সময়টায় আর কি, যদিও আমি প্রত্যক্ষদর্শী ছিলাম না, কিন্তু বহু মানুষের কাছে শুনেছি। এবং সিপিআইএম সেই বিধানসভা বয়কট করে। তারপর আসে ঐতিহাসিক 77 সাল। কেউ কেউ বলেন প্রফুল্ল সেনের সাথে দুর্দান্ত আর কি একটা হিসেব বোঝাপড়া করে নিতে পেরেছিল এবং প্রফুল্ল সেন
বা জয়প্রকাশ নারায়ণ, এরা ভারতবর্ষে ইন্দিরা গান্ধী বিরোধী মুভমেন্টকে, জরুরি অবস্থার বিরুদ্ধে এমন একটা জায়গায় নিয়ে যেতে পেরেছিলেন যে বাংলায় সিপিআইএমের আসার রাস্তাটা অনেকটাই সহজ হয়ে যায়। যদিও জরুরি অবস্থার খুব বেশি বিরোধিতাও করতে হয়নি সিপিআইএমকে, বিশেষ কোনো কাঠখড় পুরাতে হয়নি। তার কারণ সেই সময় জ্যোতি বসুর মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা বেঁচে আছেন, প্রমোদ দাশগুপ্ত, সরোজ মুখার্জি, কৃষ্ণপদ ঘোষ, আরও কত নাম বলবো, বা চিত্তব্রত মজুমদার পরবর্তী অধ্যায়ে, বিনয় কৃষ্ণ চৌধুরী, এরকম অসংখ্য নাম, দুর্দান্ত একটা টিম নিয়ে ৭৭ সালে তিনি মুখ্যমন্ত্রীত্বে পদে অভিষিক্ত হন। ফলে এইরকম একটা ক্যানভাস যার ছড়িয়ে রয়েছে তাকে নিয়ে তো একটা দুর্দান্ত সিনেমা হয় বই কি, এবং কেন আগে হয়নি এটাও একটা বড় প্রশ্ন। তার কারণ সার্চ করছিলাম বা প্রকৃত ঘটনাটা জানতে চাইছিলাম যে কেন অনেকে করতে সাহস পাননি। তাদের দুটো জিনিস হতে পারে, যে পশ্চিমবঙ্গে বা বাংলায় যারা চলচ্চিত্র বানান তাদের মধ্যে অনেকেই রাজনৈতিক ছবি করার মতো সাহস অর্জন করতে পারেননি। ব্যতিক্রম আছে অবশ্যই, গৌতম ঘোষের কথা তো বলবই। উৎপলেন্দু চক্রবর্তী সদ্য প্রয়াত, তিনি একটি সিনেমা করেছিলেন চোখ নিয়ে, অত্যন্ত একটি রাজনৈতিক বক্তব্য সম্পন্ন। বা তার আগে তার আরও একটি ছবি ছিল ময়না তদন্ত বলে, বাংলার কৃষক সমস্যা নিয়ে তার এই ছবিটি আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার নিয়ে এসেছিল। এছাড়াও সরাসরিভাবে রাজনীতি আসেনি, কিন্তু রাজনৈতিকভাবে কিছু পলিটিক্যাল বলা যায় চেষ্টা কিছু কিছু ছিল। নব্যেন্দু চট্টোপাধ্যায় নাম মনে আসছে। এরা যে সময় ছবিগুলো করছেন সে সময় জ্যোতি বসু বাংলার মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার সংস্কৃতি মন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকার তখন ছবি করার জন্য টাকা দিত, এবং ছবি যারা করিয়ে, যারা অল্প বয়সী চিত্র পরিচালক হিসেবে উঠে আসছেন তাদেরকে নানাভাবে সহযোগিতা করেছিল। কিন্তু তারপর সব ভোবা হয়ে গেল যখন মুখ্যমন্ত্রিত্ব পদে বসলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সে আবার অন্য বিষয়। তার কারণ বিধানসভায় 0 আওয়ার এই দাক্ষিণ্য প্রদর্শন করতে গিয়ে অনেক ক্ষেত্রেই ছবির মান ঠিক থাকেনি, বা অযাচিতভাবে তারা ছবি করিয়ে হিসাবে একটু নাম তুলবে বা রাষ্ট্রপতি পুরস্কার নেবে, গলায় গোলাপ ফুলের মালা বা গেঁদা ফুলের মালা গলায় চড়াবে, এই রকম বাসনায় অনেকে নিয়েছিলেন, যে নিয়ে বিধানসভাতেও তোলপাড় হয়েছিল বিভিন্ন সময়। সে কারণে এটা বন্ধ হয়ে যায়। কিন্তু সেই সময় বেশ কিছু ছবি হয়েছিল, রাজনৈতিক ছবি। তারপরে এখন আর সেই ধরনের যোগ্যতা সম্পন্ন পরিচালক হয়তো নেই, বা রাজনৈতিক ছবি করতে গিয়ে অনেকে ভয় পান, কি বলতে গিয়ে কি বলবো, তারপর ছবি সেন্সার হবে না, আটকে যাবে, এমনি টাকা জোগাড় করা আজকাল খুব মুশকিল। এই সমস্ত বিষয় যাতে না হয় সেই জন্য ছবিটি প্রযোজনা করবে জ্যোতি বসু সেন্টার, রিসার্চ সেন্টার, যেটা নিউ টাউনে উদ্বোধন হয়েছে, এবং তারপরে তার একটা সিদ্ধান্ত নিয়েছেন। তাদের এই সিদ্ধান্তটাকে শোনার পর এটাকে ইতিবাচক হিসাবেই দেখতে হবে। তার কারণ জ্যোতি বসুর মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, কালমিনেটিং টাইম, ইতিহাসের সন্ধিক্ষণ, তিনি প্রধানমন্ত্রী হবেন। ভাবুন তো ওই দৃশ্যটা যদি যিনি করবেন ছবিটা, আমি তো এখনই উত্তেজনায় রয়েছি কীভাবে ওই দৃশ্যটা দৃশ্যায়িত করবেন। সেখানে কেন্দ্রীয় কমিটির বৈঠক হচ্ছে, বৈঠকে তীব্র আলোচনা হচ্ছে। কি এতদিন শুনে এসেছি বেঙ্গল লবি, কেরল লবি, আর সেখানে হচ্ছে যে জ্যোতি বসু প্রধানমন্ত্রিত্ব হলে তাহলে সর্বহারার যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দূরে সরে যাবে। একেবারে তীব্র বিতর্ক যাকে বলে, কেননা কেন্দ্রীয় কমিটি বলে কথা। এবং সেখানে বেরিয়ে আসার পর সংবাদ মাধ্যমের সামনে জ্যোতিবাবুর মুখ একটু বিষণ্ণ, স্বাভাবিক, সেই সময়কার ছবিগুলো দেখলেই বোঝা যায়। এবং তিনি তখন একটা কমেন্ট করলেন, ইট ইজ এ হিস্টোরিক্যাল ব্লান্ডার, মানে ঐতিহাসিক ভুল। ব্যাস, ভূকম্প তৈরি হয়েছিল গোটা দেশে। অনেকেই ভাবছেন বিরাট সুযোগ হাতছাড়া হয়ে গেল। আমি ব্যক্তিগতভাবে বহুবার সোমনাথ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছি, আর প্লাসে চ্যানেলের হয়েও নিয়েছি, বিভিন্নভাবে গেছি। বোলপুরে শুধুমাত্র তার ব্যক্তিগত আমন্ত্রণে আমি একটা নির্বাচন কভার করেছিলাম, সেখানে দেখেছিলাম সোমনাথবাবুর জ্যোতি বসুর প্রতি তার আস্থা, কিভাবে তিনি একটি ফ্যামিলি, যে ফ্যামিলির তার বাবা যিনি হিন্দু মহাসভা, ভাবুন প্রথম নির্বাচনে হিন্দু মহাসভার থেকে জেতা একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, তার বাড়ির ছেলেকে কমিউনিস্ট পার্টিতে নিয়ে আসছে, এবং কে নিয়ে আসছেন না জ্যোতি বসু নিয়ে আসছেন। জাস্ট জ্যোতি বসুর উপর ভরসা করে তার বাড়ি যে হিন্দু মহাসভা ফ্যামিলি, স্বাভাবিকভাবে বাড়িতে একটা টানাপোড়েন তৈরি হবে। ফলে একটা বিশাল ক্যানভাস। এই ধরনের ছবি করার যারা করবেন আর কি, তাদের কাছে নিঃসন্দেহে বলবো জর্জ সোলানাস, ল্যাটিন আমেরিকার পরিচালকরা এই ক্ষেত্রে বিশেষভাবে
সেন্সরশিপ অবস্থাতেও কিভাবে আন্ডারগ্রাউন্ড ফিল্ম করতে হয়, তারা বেশ কিছু এরকম ছবি তারা করেছেন। এবং পশ্চিমবঙ্গবাসী বা কলকাতাবাসী এই ছবিগুলোর সাথে কিন্তু সম্যক পরিচিত হয়েছিল যখন জ্যোতি বসু রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন এবং বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের তিনি ছিলেন সংস্কৃতি মন্ত্রী। এইটা কোনো অস্বীকার্য করার কোনো জায়গায় নেই। ফলে খুব সিরিয়াস ব্যাপার এবং তারা এই একটা সিরিয়াস কাজ করতে চলেছেন এবং তার সাথে নিশ্চয়ই একটা রাজনৈতিক অঙ্ক থাকবে না, তা কী করে হয়? রাজনৈতিক অঙ্ক এটাই যে জ্যোতি বসুর রাজনীতি বা তাকে যদি একটা লার্জার দ্যান লাইফ ইমেজে যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে একটা কিন্তু রাজনৈতিক ভবিষ্যতের আশা করছে। তাহলে আমরা বলবো যে সিনেমা অনেক ক্ষেত্রে পট পরিবর্তন করে দিতে পারে। যেটা বলতে গিয়ে আরও একটা পয়েন্ট মিস করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে কেন এতদিনে হলো না। একটা কারণ তো তার আগেই বললাম। দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে, এটা আমার এই এপিসোড করার সময় বারবার সত্যজিৎ রায়ের একটা কথা মনে পড়ছিল। সত্যজিৎ রায়কে মহাভারত করার প্রস্তাব এসেছিল হলিউড থেকে। তার কাছে মোট 2বার প্রস্তাব এসেছিল, কিন্তু হলিউডে সেই মহাভারত করার প্রস্তাবটা তিনি নেননি, গ্রহণ করেননি। কারণ তিনি বলেছিলেন যে চরিত্রগুলোকে কিভাবে ইন্ট্রোডিউস করব সেটা তার পক্ষে ঠিক সেই সময় দাঁড়িয়ে বোঝা সম্ভব ছিল না। তার মতো পরিচালক, যে পরিচালককে আকিরা কুরোসাওয়া থেকে শুরু করে স্টিফেন স্পিলবার্গ থেকে শুরু করে অ্যান্টোনিওনি থেকে শুরু করে পার্লেস বাকের মতো নোবেল পুরস্কার জয়ী লেখিকা থেকে শুরু করে প্রত্যেকে স্বীকৃতি দিয়ে গেছেন এক মহান চিত্র পরিচালক হিসাবে। তিনিই কথা বলেছেন। হয়তোবা এই ধরনের একটা চরিত্র উচ্চতায় ছোটোখাটো, কিন্তু ব্যক্তি এতটা বড়, রাজনৈতিক প্রজ্ঞা এতটাই তার নিখুঁত, বিভিন্ন ক্ষেত্রে এটা প্রমাণিত হয়েছে। এবং বাঙালির কাছে, বিশেষ করে ভদ্রলোক বাঙালি, আবারও বলবো, এবং যারা কমিউনিজমের প্রতি অনুরক্ত, তাদের কাছে একদম আইকনিক ফিগার। তো এরকম একটা সাবজেক্ট যেখানে বিষয় হচ্ছে জ্যোতি বসু, তাকে নিয়ে এই যে সিনেমা করার সিদ্ধান্ত হয়েছে, সেটা নিঃসন্দেহে একটা বড় কাজ হয়ে থাকবে আগামী দিনে। এটা বেশ একটা, আমার কাছে মনে হয়েছে যে এর প্রকৃত স্টোরিটা আপনাদের কাছে উঠে আসা উচিত। সেই কারণেই আজকে আপনাদের কাছে ভিডিওটা করলাম। ভালো লাগলে বলবেন। আরও অনেক কিছু বলার রয়েছে, ভবিষ্যতে নিশ্চয়ই বলবো, কেননা ভারতবর্ষের বামপন্থার বিকাশের ক্ষেত্রে এটা একটা উল্লেখযোগ্য একটা পর্যায়ে হবে এই সিনেমাটি ঠিক কীভাবে নির্মিত হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো চিন্তা করবেন, সমালোচনা করবেন, গণতন্ত্রের বিকাশ ঘটানোর ক্ষেত্রে যা যা দরকার সব কিছু করবেন এবং অলওয়েজ সাপোর্ট করবেন। এটাতে যেন কোনো রকম ভুলচুক না হয়, সেটা হচ্ছে আর প্লাস নিউজ ডিজিটালকে। আপনাদের সক্রিয় সমর্থন পেলে আমরাও অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমরা আপনাদের জন্য সমস্ত কিছু করতে প্রস্তুত আছি। ধন্যবাদ, নমস্কার।